বিমলা খুবই লোভী ছিলেন। পয়সার লোভের জন্য বিমলা তার ছেলের বিয়ে বড়লোকের মডার্ন মেয়ে শীতলের সাথে দেয়। শীতল তার মা বাবার একমাত্র সন্তান ছিল এবং সে খুব আদরেই বড় হয়েছিল। এক বিয়ে বাড়িতে শীতল অঙ্কুশকে দেখে আর তারপর থেকে তাকে বিয়ে করবে বলে জেদ ধরে। অনেক পণ পাওয়ার লোভে বিমলা ঝট করেই এই বিয়েতে রাজি হয়ে যায়। মডার্ন শীতল বিয়ে করে বাড়িতে চলে আসে। মডার্ন শীতলকে পুত্রবধূ করে এনে বিমলা দেবী খুবই খুশি ছিলেন। বিয়ের পরের দিনই অঙ্কুশকে আর্জেন্ট কাজের জন্য অফিস যেতে হয়। অঙ্কুশ, তুই অফিস যাচ্ছিস? আর বৌমা কোথায়, উঠেছে কি না? মা, ও ঘুমাচ্ছে। এই বলে অঙ্কুশ চলে গেলে শীতল তার রুম থেকে ডাকতে শুরু করল, শাশুড়ি মা, শাশুড়ি মা। আওয়াজ শুনে বিমলা ঘরের ভিতরে যায়। কি হয়েছে বৌমা? শাশুড়ি মা, আমার জন্য কফি নিয়ে আসুন না। হ্যাঁ, তুমি আমার বৌমা না আমি তোমার বৌমা? আর এমনিতেও আমি কফি বানাতে পারি না। ঠিক আছে, তাহলে চাই বানিয়ে নিয়ে আসুন, আর তা না হলে আমি আমার বাবাকে ফোন করে দেব। এরপর বিমলা ওর জন্য চা বানিয়ে নিয়ে আসে। এই নাও বৌমা চা। আর আমি বলছিলাম কি, আজ তো প্রথম দিন, তাই তোমাকেই রান্না করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি চা খেয়ে ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর শীতল শর্ট ড্রেস পরে রান্নাঘরে এসে পাস্তা বানাতে থাকে। কিছুক্ষণ পরে সে পাস্তা নিয়ে সবাইকে পরিবেশন করতে গেলে ওর শর্ট ড্রেস দেখে বিমলা দেবী অবাক হয়ে যায়। হে রাম, এই মেয়ে তো আমাদের মান সম্মান ডুবিয়ে রাখবে। বৌমা, তুমি এই কি কাপড় পরেছ? উফ মা, আপনি চিল করুন তো আর পাস্তা এনজয় করুন। ছি, এটা কি দেখতে এরকম হলুদ হলুদ লাগছে? এটা দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। আর এমনিতেও রান্নার প্রথম দিন পায়েস বানাতে হয় নাকি পাস্তা? যা বানিয়েছি চুপচাপ করে তাই খেয়ে নাও। আর আমার এই পাস্তার সাথে একটা সেলফিও তুলতে হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব তো। এরপর বিমলা একগাল খেয়ে বলল, ভগবান, বৌমা তুমি এই কত লঙ্কা ঢেলেছ এই খাবারে? হে ভগবান, মনে হচ্ছে বৌমা আমাকে পায়েস করিয়েই ছাড়বে। মা, আরো মডার্ন বউ নিয়ে আসো আর আরো ভোগো। আরে চুপ কর তুই। বড় লোকেদের ঘরে এইসবই বানানো হয়। শুধু বৌমা ভুলে গিয়ে লঙ্কাটাই বেশি দিয়ে দিয়েছে। বৌমা তুমি বসো, আমি সবার জন্য চা বানিয়ে আনছি। না মা, আপনি বসুন, আমি নিয়ে আসছি। শীতল রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করে দেয়। মা, বাবা, এই নাও তোমাদের চা, আর প্রিয়া তুমিও নাও। আরে বাহ, আজ প্রথমবার বৌমার হাতে চা খাবো। কিন্তু ওই চা মুখে দিতেই হরিলাল মুখ বাঁকিয়ে নেয়। ছ্যা ছ্যা ছ্যা, এটা কি? ছি, এটা কি? এমন কি বা আছে চায়, একটু খেয়ে দেখি। ছি 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 বৌমা, এখানে তো চিনির জায়গা তুই নুন দিয়ে দিয়েছিস। কিন্তু আমি তো সাদা কৌটো থেকেই দিলাম। আরে বৌমা, সাদা কৌটোতে তো নুন রাখা ছিল, একটু তো দেখে নিতে হয়। আচ্ছা শোনো, সন্ধেবেলা পাড়ার সব মহিলারা তোমাকে দেখতে আসবেন, তাই তুমি একটু তৈরি হয়ে নাও বাপু। সন্ধেবেলা যখন পাড়ার মহিলারা শীতলকে দেখতে এলো, তখন শীতল ডিপনেক শাড়ি পরে ঘোমটা ছাড়াই সবার সামনে বাইরে এলো। ওকে দেখে সবাই নিজেদের মধ্যে বলতে লাগলো, দেখো তো আজকালকার সব মেয়েদের ঘোমটা ছাড়াই বাইরে চলে এসছে। আর এক হলো আমার বৌমা, যে 10 বছর বিয়ে হয়েছে তাও ঘোমটা এক ফোঁটাও নড়ে না। এই শুনে বিমলা চট করে তার বৌমার কাছে গিয়ে শাড়ির আঁচলটা ওর মাথায় দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই কোণে দেখতে চলে আসে। কিন্তু শীতলের খুব গরম লাগছিল বলে সে মাথার ঘোমটা নাবিয়ে ফেলে। শাড়ির নিচে ও শর্টস পরেছিল, যা দেখে সব মহিলাদের চোখ ছানাবড়া হয়ে যায়। উফ, কি কমফোর্টেবল ফিল হচ্ছে। জানি না আপনারা কিভাবে এসব শাড়ি-টাড়ি পরেন। আর বলছিলাম কি, আমার মুখ দেখা কমপ্লিট তো, আপনারা সব মানে মানে কেটে পড়ুন, আমি এবার রেস্ট নেব। এরপর সব মহিলারা নানা কথা বলতে বলতে ওখান থেকে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন বিমলা শীতলকে বলল, বৌমা, কালকে দিল্লি থেকে তোমার পিসি শাশুড়ি আসছে। উনি তো বিয়েতে আসতে পারেননি, তাই উপহার দিতে আর তোমাকে দেখতে আসছেন। আর তাই যতদিন উনি এখানে থাকবেন দয়া করে মাথায় ঘোমটাটা দিয়ে রেখো। ঠিক আছে মা, যতদিন উনি থাকবেন আমি মাথায় ঘোমটা দিয়েই রাখব। 2 দিন পর পিসি শাশুড়ি ওদের বাড়িতে আসে।
বিমলা, তোমার বৌমা কোথায়? শুনেছি নাকি ও অনেক বড় ঘরের আর খুব সুন্দরী। হ্যাঁ হ্যাঁ দিদি, বৌমা আমাদের খুবই সুন্দরী আর সংস্কারী। তুমি দেখলে আর চোখ ফেরাতে পারবে না। শীতল বৌমা, পিসিমার জন্য জল নিয়ে এসো তো। কিছুক্ষণ পরে শীতল ঘোমটা দিয়ে বাইরে এলে ওকে দেখে পিসিমার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ শীতল মাথায় ঘোমটা দিলেও পরনে ওর শর্ট ড্রেসই ছিল। এই দেখে পিসি রেগে বলে উঠল, আরে এই কি, উপরে ঘুমটা আর নিচে কাপড় পরতে ভুলে গেছে নাকি? বিমলা, তুমি যে বলছিলে তোমার বৌমা নাকি খুবই সংস্কারী, এ কি ধরনের সংস্কার? ওর কাপড়ের থেকে তো আমার রুমালটা বেশি বড়। শীতল বৌমা, এটা কি? মা, আপনি বলেছেন ঘোমটা দিতে, কিন্তু নিচে কি কাপড় পরতে হবে তা তো বলেননি, তাই এখন কথা শোনাবেন না। এই শুনে বিমলা তার মাথা ধরে বসে যায়। আমারই মাথা খারাপ হয়ে গেছিল যে পয়সার জন্য এই মডার্ন বৌমাকে ঘরে নিয়ে এসেছি। ভেবেছিলাম বৌমাকে শুধরে নেব, কিন্তু এই বৌমা তো আমার মান সম্মান ডুবিয়ে দিল। শাশুড়ির কথা শুনে শীতল তার ভুল বুঝতে পারে আর মডার্ন ড্রেস ছেড়ে শাড়ি আর চুড়িদার পরা ধরে, আর তার সাথে সাথে ঘরের সব রকমের কাজকর্ম ও শিখে নেয়। আর এইভাবেই ওরা খুশি খুশি দিন কাটাতে থাকে। সামনেই প্রিয়ার বিয়ে, তাই সে বিয়ের শপিং সেরে এই সবে বাড়ি ফিরে এলো। মা, দেখেছো এই জিন্স, ট্রাউজার আর এই ক্রপ টপ, লং টপ আর এই শর্ট। আর হ্যাঁ মা, তুমি আমার শাড়ির কথা বলছিলে না, আমি এই রেডিমেড শাড়িগুলো কিনে নিয়েছি। এগুলো আর কষ্ট করে পরতে হয় না, শুধু হুকটা আটকালেই হয়ে যায়। প্রিয়া মা, তুই তো এই কাপড়ে ঘোমটাও দিতে পারবি না, আর তোর শাশুড়িকে দেখে মনে হয় তো পুরনো আমলের। উনি কি তোকে এসব পরতে দেবেন? আন্টি, শুনেছি ওদের ওখানে ঘোমটাই চলে। আমার পাশের বাড়িতে একজন এরকম আন্টি আছেন। তুমি বিশ্বাস করো, বিয়ের পর থেকে আজ পর্যন্ত কেউই ওনার বৌমার মুখ দেখেনি। নিজের মা আর বান্ধবীর কথা শুনে প্রিয়া একটু ঘাবড়ে গেল, কারণ রোহনকে বিয়ে করার সিদ্ধান্তটা ওর একারই ছিল। কিছুদিন বাদে প্রিয়ার বিয়ে হয়ে গেল, আর পুরো বিয়েতে ওর শাশুড়ি মা রমা সারাক্ষণ শুধু প্রিয়ার ঘোমটাই ঠিক করতে থাকলো। বিয়ের পর প্রিয়া বৌভাতের জন্য তৈরি হচ্ছিল, তখনই ওর ননদ এসে বলল, বৌদি, তোমার সব ড্রেসগুলো সুন্দর। আর এই শাড়িগুলো, এগুলো সেলাই করা রেডিমেড না? এখন মার্কেটে যে এগুলো খুব ট্রেন্ডিং। হ্যাঁ শিল্পা, এগুলো ওই শাড়ি। তোমার পছন্দ হলে একটা রেখে দাও, একটা আমি পরবো আর একটা তুমি। বৌদি, তুমি খুব ভালো, কিন্তু আজ যে তোমার বৌভাত, তাই তোমাকে যে আজ ভালো করে সাজতে হবে। এসো, আমি তোমায় সাজিয়ে দিচ্ছি। প্রিয়ার ননদ শিল্পা ওর মেকআপ করতে লাগলো। প্রিয়া তৈরি হয়ে গেল। ঠিক তখনই ওর শাশুড়ি মা রমা এসে বলল, এ কি বৌমা, তুমি মাথায় ঘোমটা দিলে না? আরে এই শাড়ির আঁচলটা তো দেখছি খুব ছোট। দাঁড়াও, আমি তোমাকে অন্য শাড়ি দিচ্ছি। এইটুকুনি ছোট আঁচলের শাড়ি পরলে আত্মীয় স্বজনের কাছে তো আমাদের নাক কান কাটা যাবে। বেচারি প্রিয়া চুপচাপ শাড়িটা পাল্টে অন্য একটি শাড়ি পরে নিল, আর ওর শাশুড়ি মা চট করে ওর ঘোমটাটা টেনে দিল। কি মা, তুমি যে বৌদির এত সুন্দর মুখটা ঘোমটা দিয়েই ঢেকে দিলে, এটা কিন্তু ঠিক করলে না তুমি মা। আজ তো বৌদির বৌভাত, আর আজই কেউ বৌদির মুখটা দেখতে পাবে না। বেশি পাকামো করবি না, যেরমটা আমি করছি সেটা আমাকে করতে দে। জানিস না আমাদের ঘরের নতুন বউরা ঘোমটা দিয়ে থাকে? আমিও তো সবেমাত্র এই ছাড়লাম ঘোমটা দেওয়া, তাই পিয়াকে ওই বাড়ির নিয়মকানুন মানতেই হবে। এবার চুপচাপ বৌদিকে নিয়ে নিচে আয়। একে তো গরমের দিন, আর তার উপরে এত বড় ঘোমটা। প্রিয়া প্রচন্ড চিন্তায় পড়ে গেল, আরো গরমে ঘামছিল। কিছুক্ষণ পর যখন সব অতিথিরা চলে গেল, তখন প্রিয়া ঘরে এসে এসিটা চালিয়ে স্বস্তি পেল। এই নাও বৌদি, তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে এসেছি, তাড়াতাড়ি এটা শেষ করো। আমি জানি মায়ের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, জানি না মাও যে কেন ওই পুরনো যুগের নিয়মগুলো এই মডার্ন যুগেও আঁকড়ে বসে রয়েছে। একটু আধটু ঘোমটা ঠিক আছে, কিন্তু তাই বলে এত বড় ঘোমটা? দাঁড়াও প্রিয়া, আমি এই ব্যাপারটা নিয়ে এক্ষুনি মায়ের সাথে কথা বলছি। না রোহন, ওনার ভালো লাগবে না। উনি ভাববেন যে আমি তোমার কাছে ওনার সম্পর্কে খারাপ কথা বলেছি। ঠিক আছে, তুমি বাদ দাও না, আমি অ্যাডজাস্ট করে নেব। প্রিয়া বৌদি, তুমি কিছুক্ষণের জন্য এসি চালিয়ে ঘুমো, তোমার আরাম হবে। আমি আজ রাতে তোমার পছন্দের খাবার বানাবো, ঠিক আছে? হ্যাঁ সত্যি শিল্পা, সত্যি আমি ভীষণ ভাগ্যবতী রে, যে তোর মতো একজন ননদ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ রে, নইলে এই বাড়িতে যে আমি খুব একা হয়ে যেতাম, কিন্তু তুই সবসময় আমার পাশে বোন হয়ে দাঁড়িয়ে থাকিস। এই বলে প্রিয়া শিল্পাকে জড়িয়ে ধরল। এখন তো সবসময় এমনটাই হতো যে বাড়িতে কোনো অতিথি এলে কিংবা প্রিয়া বাইরে কোথাও গেলে ওর শাশুড়িমার সঙ্গে সঙ্গে ওর ঘোমটা টেনে দিত। প্রিয়া এসব চুপচাপ সহ্য করে যাচ্ছিল, কারণ সে তার স্বামী আর শাশুড়িকে খুব ভালোবাসত। তাই সে চাইত না যে ওকে নিয়ে ওর শাশুড়ি মা আর রোহনের মধ্যে কোনো ঝগড়া হোক। মা, মানালিতে কিন্তু এখন ঠান্ডা খুব,
তাই তোমরা গরম জামাকাপড় কিন্তু সঙ্গেই রাখবে। কত বছর পর আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব, আর এই সব ক্রেডিট প্রিয়া বৌদির। এতে কোনো ক্রেডিটের ব্যাপার নেই রে শিল্পা। সবাই একসঙ্গে ঘুরতে গেলে যে আমারই ভালো লাগবে রে, তাই রোহনকে সবার টিকিটই বুক করতে বলে দিলাম। এই বউ তো দেখছি খুব চালাক। পরের মাসে নিজেরা থাইল্যান্ড আর মালয়েশিয়া ঘুরতে যাবে, আর আমাদের শুধু মানালি পর্যন্ত ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানি, মালয়েশিয়া আর থাইল্যান্ড গিয়ে তো আর ঘোমটা দেবে না। আর আমি থাকলে তো ঘাড় ধরে ঘোমটা দেওয়াবো, ওই জন্য মহারানী একাই যাবে। তবে আমিও কম নই, মানালিতে আমি সারাদিন ঘোমটা দিয়েই রাখবো। শোনো প্রিয়া বৌমা, মানালিতে আবার টপ আর জিন্স পরে ঘুরে বেড়াবে না কিন্তু, ওইসব চলবে না। শাড়ি পরতে হবে এবং ঘোমটা দিয়ে থাকতে হবে। মা, তুমি এসব কি বলছো? মানালিতে আমাদের কোন আত্মীয় আছে শুনি যে প্রিয়া বৌদিকে ঘোমটা পরে থাকতে হবে? জায়গা বদল হলেও রীতি রেওয়াজের কোনো বদল হবে না। আমার যা বলার আমি তা বলে দিলাম, আর না হলে আমি আমার যাওয়া ক্যান্সেল করে দিচ্ছি, তোমরা তিনজনে মিলে চলে যাও। আরে না রে শিল্পা, আমি ঘোমটা দিয়ে নেব, আমার কোনো সমস্যা হবে না। মা, আমি আপনার কথা মতোই চলবো, আপনি শুধু আমাদের সঙ্গে চলুন। প্রিয়া ইশারায় রোহনকে চুপ করতে বলল। এরপর ওরা সবাই মানালিতে ঘুরতে গেল। প্রিয়ার ঘোমটা দেখে ওখানে আসা লোকজনেরা ওকেই দেখছিল। এত বড় ঘোমটা থাকার কারণে প্রিয়া বরফের ওপর দিয়ে চলতেই পারছিল না। প্রিয়া সামলে, আরেকটু হলেই যে পড়ে যেতে। আরে তুই যে এমন ব্যবহার করছিস, মনে হচ্ছে যেন খুব বাচ্চা মেয়ে। আমি ওর বয়সে ঘোমটা দিয়ে নৈনিতালে ঘুরতে গিয়েছিলাম, সাধ্য ছিল আমার যে ঘোমটাটা এতটুকু নড়বে। ও তো ইচ্ছে করে এমনটা করছে যাতে আমি ওকে ঘোমটাটা খুলতে বলি। প্রিয়া বৌদি, দাদা আর মা, তোমরা একসঙ্গে দাঁড়াও, একটা ফ্যামিলি ফটোগ্রাফ নেব। শিল্পা সবার ছবি তুলল। এইবার আমি এখানে একটু বসি, হাঁটুতে ব্যথা করছে, তোমরা এবার ঘোরো। এক সেকেন্ড, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। মা, তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। প্রিয়া বৌদি দেখো, এখানে কত মজা না, কি সুন্দর বরফে ঢাকা পাহাড়, সবাই কত এনজয় করছে বলো। আর এদিকে তুমি, মায়ের দেওয়া ঘোমটার জন্য তোমার একটাও ছবি তুলতে পারছি না। কোনো ব্যাপার না শিল্পা, আমার এতেই ভালো লাগছে। ওয়াও, দিস ইজ সো বিউটিফুল বৌদি, আমি আশেপাশের সব ছবি তুলবো আজ। শিল্পার মনোযোগ ছবি তোলাতেই ছিল, আর সে আশেপাশের ছবি তুলছিল। তাই শিল্পা বুঝতেই পারল না যে ওর পিছনে খাদ আছে। সে তো ছবি তোলায় ব্যস্ত ছিল, কিন্তু প্রিয়া এটা দেখে ফেলল আর চিৎকার করে ওর দিকে ছুটে গেল। শিল্পা সামলে, পেছনে খাদ আছে। শিল্পা খাদে পড়ে যেতে লাগলে প্রিয়া ওর হাতটা টেনে ধরল। শিল্পা, তুই আমার হাতটা ছাড়িস না, আমি তোর কিচ্ছু হতে দেব না। এই বলে প্রিয়া ওর ঘোমটাটা খুলে ওর শাড়ির আঁচলটা শিল্পার দিকে ছুড়ে দিল। শিল্পা, তুই ঘাবড়াস না, আমার শাড়ির আঁচলটা ধরে উপরে ওঠার চেষ্টা কর। এই নে, এই শাড়ির আঁচলটা ধর। বৌদি, আমার যে খুব ভয় লাগছে গো। হ্যাঁ, আমি তোমার শাড়ির আঁচলটা ধরে নিয়েছি। শিল্পা, ভালো করে আমার হাতটা ধর। আয় আয়, উঠে আয়। প্রিয়া শিল্পাকে উপরে তুলে আনলো, আর ততক্ষণে আশেপাশের লোকজনেরাও সেখানে এসে জড়ো হলো আর বলতে লাগলো, আরে এই যে সেই মহিলাটাই যে কিছুক্ষণ আগে বড় একটা ঘোমটা পড়েছিল, ও যে নিজের ননদের প্রাণ বাঁচাতে ঘোমটাটা খুলে ফেললো। আরে ননদের জীবনের থেকে কি ঘোমটার মূল্য বেশি নাকি? আজ ওর শাড়ির আঁচলই যে ওর ননদের জীবন বাঁচালো। ততক্ষণে সেখানে রমা আর রোহনও এসে পড়ল, আর ওরা ওই লোকেদের কথাও শুনল। আর যদি তুমি না থাকতে আমি বাঁচতেই পারতাম না বৌদি, তুমি শাড়ির আঁচলটা দিলে বলেই আজ আমি বেঁচে গেলাম। ভগবানকে অশেষ ধন্যবাদ যে তুই ঠিক আছিস। প্রিয়া ওর শাশুড়ি মাকে দেখে আবার ওর ঘোমটাটা টানতে লাগলো। প্রিয়া মা, আজ থেকে আর তোমাকে ঘোমটা পড়তে হবে না। আমি জানি তুমি আমাকে মন থেকে সম্মান করো, আর সম্মান করার জন্য ঘোমটা পরার দরকার হয় না। বড়দের সম্মান করাটা তো মন থেকে হয়। আর এই কথাটা আজ আমি বুঝতে পেরেছি মা। আমি তো তোমাকে এই ঘরে আমার মেয়ের মতো এনেছি, বৌমা হিসাবে নয়। এটা আমি ভুলেই গেছিলাম মা। তুমি আর আমার মেয়ে শিল্পা এখন আমার কাছে দুজনেই সমান, তাই তোমাকে আর ঘোমটা দিতে হবে না মা। রমার কথা শুনে প্রিয়া, শিল্পা আর রোহন তিনজনেই খুশি হলো, আর প্রিয়া শিল্পার মতোই মানালিতে নর্মাল ড্রেস পরেই ঘুরতে লাগলো। ওই দিনের পর থেকে রমা আর কখনোই প্রিয়াকে ঘোমটা দিতে বলেনি। Thanks for watching.